হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। আজকের এই কাহিনী হলো রেখা আর তার দুই মেয়ে জয়া আর সুষমাকে নিয়ে। পুরো কলোনির মানুষরাই তাদেরকে কুনজরে দেখে, এমনকি তাদের ক্যারেক্টার নিয়েও কথা বলতে ছাড়ে না। কিন্তু আসল ধামাকা হয় একদিন রাতে, যেই দিন এই কলোনির সবচাইতে ক্ষমতাবান প্রতিবেশীর রক্তে মাখা লাশ তাদের বাড়িতে পাওয়া যায়। আর এরপর থেকেই শুরু হয় মিথ্যে ব্ল্যাকমেলিং আর কিডন্যাপিং এর টাকা চাওয়া, যেই সবকিছুই এই তিনজন মেয়ের জীবনটাই যেন বদলে দেয়। আর আমাদের আজকের সিনেমার নাম হলো মা বেহেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমা শুরু হয় জয়াকে দেখিয়ে, যার অনেক বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো অব্দি সে মা হতে পারেনি, যার কারণে সে একটি আইভিএফ সেন্টারে আইভিএফ করার জন্য এসেছে। কিন্তু এই কথা তার স্বামী জানতো না। এখানে জয়া তার স্বামীর কাছ থেকে লুকিয়ে তার স্পাম টেস্ট করিয়েছিল। আর এরপর ডাক্তার যখন তাকে বলে এই আইভিএফ করার জন্য তার স্বামীকেও আসতে হবে, তখন জয়া বলে তার কোনো দরকার নেই, আমি নিজেই স্যাম্পল নিয়ে এসে দেব। কিন্তু ডাক্তার এখানে এটাও বলে এই কাজের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে, যেটা শুনে বেচারি জয়ার অনেক মন খারাপ হয়, কারণ তার কাছে এত টাকা ছিল না। আর ঠিক সেই সময়ই জয়ার শ্বশুর তাকে ফোন করে বাড়িতে আসতে বলে। এরপরেই আমরা দেখতে পাই জয়ার মা রেখাকে, যে কিনা একটি লোকাল ওয়াইনের শপে কাজ করত। সে এখানে 2 বোতল ওয়াইন কিনে বাড়ি ফিরছিল। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এটি হলো জয়ার ছোট বোন সুষমা। সুষমা এখানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য খুব পরিশ্রম করত, যার কারণে সে তার দুলাভাইয়ের সঙ্গেই ভিডিও বানাতো। অন্যদিকে দেখা যায় নিজের শ্বশুর বাড়িতে সবসময় যেন একটি কাজের মেয়ের মতোই থাকে। সেখানে তার 3 জন দেবর আর শ্বশুর থাকতো, তাদের জন্য রান্না করতে করতেই যেন তার দিন কেটে যেত। অন্যদিকে তার স্বামী মানাসের যেন জয়ার সঙ্গে কিছু যাই আসে না, সে শুধুমাত্র তার শালের সঙ্গে ভিডিও বানাতো আর মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরতো, যে সবকিছুতে জয়া বেশ বিরক্ত হয়। হুট করে রাত্রেবেলা রেখা ফোন করে জয়াকে। সে বলে সে সুষমার সঙ্গেও কথা বলতে চায়। রেখা এখানে অনেক ভয় পেয়েছিল। জয়া এখানে কনফারেন্স কল করে সুষমাকেও অ্যাড করে। ঠিক সে সময়ই রেখা বলে তোমরা 2 জন খুব জলদি বাড়িতে চলে এসো। জয়া তখন অবাক হয়ে বলে এত রাতে কি করে আসবো, আর কি এমন হয়েছে যে তুমি আমাদেরকে ফোন করে এত রাতে ডাকছো? আর তখন এই কথা শুনে রেখা অনেক ভয়ে ভয়ে তাদের প্রতিবেশী গুপ্তার সম্পর্কে বলে। সে বলে গুপ্তা আমাদের বাড়িতেই মারা গেছে। রেখা বুঝতে পারছে না সে এখন কি করবে, যার কারণেই সে তার 2 মেয়েকে এখন বাড়িতে আসতে বলছে। অন্যদিকে জয়া আর সুষমাও মায়ের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায়। আর এরপরেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। 22 বছর বয়সের রেখা সুকুমারকে বিয়ে করে এই আদর্শনগর কলোনিতে এসেছিল। এখানে রেখাকে প্রথম দেখেই কলোনির সমস্ত পুরুষ মানুষ ফিদা হয়ে যায়, কিন্তু সুকুমারের সঙ্গে রেখার দেখা কোথায় হয়েছিল সে কাউকেই বলে না। রেখা এখানে স্লিভলেস ব্লাউজ পরেছিল, যার কারণে কলোনির মহিলারা মনে করত যেদিন থেকে রেখা এই কলোনিতে এসেছে সমস্ত পুরুষ মানুষের মনোযোগ শুধুমাত্র তার দিকেই। আর তাদের মধ্যে সবচাইতে নাম্বার 1 ছিল সামনের বাড়ির গুপ্তা, যে কিনা সিএ টপার ছিল, এমনকি অনেক ধার্মিক মানুষও বডি বিল্ডিংও করত। এখানে দেখা যায় রেখা বারবার গুপ্তার উপরে লাইন মারছিল, কিন্তু গুপ্তা সুকুমার তার ছোটবেলার বন্ধু হওয়ার কারণে তাকে কিছুই বলে না। বিয়ের 7 মাসের মাথায় রেখার পেট থেকে জয়ার জন্ম হয়, যেটাতেই কলোনির সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে রেখা আসলে কেমন মেয়ে। এখানে দিন দিন যেন রেখা আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছিল। সে প্রতি সানডেতে ছাদের উপরে খোলা আকাশের নিচে তেল দিয়ে সুকুমারকে মালিশ করে দিত। আর এইটা দেখার জন্যই বাড়ির সামনের ছাদে মানুষ টিকিট কিনে বসে থাকতো। কিন্তু একদিন হঠাৎ করেই ইলেকট্রিক শক লাগার কারণে সুকুমার আর তার মা মারা যায়। এখানে রেখা একা হয়ে যায়। কলোনির সবাই জানতো মারা যাবার আগে সুকুমার নাকি গুপ্তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যার জন্যই গুপ্তা যখন ইচ্ছে রেখাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারত। কিন্তু কলোনির সব মানুষই মনে করত এই টাকার জন্যই হয়তোবা রেখা বারবার গুপ্তার সঙ্গে এমন ভাবে ফ্লার্টিং করত। আর এরপরে
20 বছর কেটে যায়, কিন্তু এখানে রেখা ঠিক আগের মতোই সুন্দরী ছিল। স্লিভলেস ব্লাউজ পরতো আর পাড়ার সমস্ত পুরুষ মানুষেরা আজও রেখার নামে বদনাম ছড়াতো, তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকতো। এরপর সকাল হলে দেখা যায় জায়া তার শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় এসেছে, আর এর কিছুক্ষণ পর সুষমাও চলে আসে। এখানে তারা সবাই গুপ্তার লাশ দেখতে পায়, কিন্তু জয়া আর সুষমা বলে, এসব কি করে হয়েছে মা, সত্যি করে বলো। রেখা তখন তার 2 মেয়েকে বলছিল। সে বলে সে যখন রাত্রেবেলা ওয়াইন শপ থেকে বাসায় ফিরে তখনই গুপ্তাজি এসে দরজায় নক করে, আর এরপর যখন আমি দরজা খুলি তখন সে ভেতরে এসেই আমার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। আমি যখন বাঁচার জন্য তোমার দাদির রুমে যাই তখন গুপ্তাজিও আমার পিছু পিছু সেখানে চলে আসে। সেখানে আমাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল। ঠিক সে সময়ই গুপ্তাজিকে আমি ধাক্কা মারি আর সে আলমারিতে গিয়ে লাগে, আর আলমারির ওপর থেকে একটি ভারী জিনিস তার মাথায় পড়ে, আর এরপরে গুপ্তাজি সেখানে পড়ে মারা যায়। এই কথা শুনে জয়া তখন বলে, তুমি তো সেলফ ডিফেন্সে করেছো, আর এই সত্য কথাটা পুলিশকে বলে দিলেই তো হয়। কিন্তু এই কথা সুষমা আর রেখা পুলিশকে বলতে চাচ্ছিল না, কারণ তাহলে রেখাকে জেলে যেতে হবে। রেখা তখন বলে সে অনেক ক্রাইম ভিডিও দেখে, আমরা এক কাজ করব, রাতের বেলা কম্বলে ওকে মরিয়ে কোনো নালাতে গিয়ে ফেলে দিয়ে আসবো। এই কথা শুনে জায়া ভীষণ রেগে যায় আর বলে, এইবার আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন কার নিয়ে আসতে বলেছিলে। আরে বুদ্ধু, ওটা একটা মানুষ মারা গেছে, কোনো মুরগি নয় যে তুমি তাকে নালাতে ফেলে দিয়ে আসবে, আর এটা কোনো ক্রাইম শো চলছে না। কিন্তু সুষমা তখন বলে, এটা ছাড়া তো আর কোনো রাস্তাও নেই। আর তাদের জন্য সবচাইতে বড় টেনশনের বিষয় ছিল কি জানেন, সেটা হলো গুপ্তার বউ গীতাঞ্জলি। কেউ গুপ্তাকে খুঁজুক বা না খুঁজুক, গীতাঞ্জলি নিশ্চয়ই গুপ্তাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে নিশ্চয়ই আসবে। আর এরপরে আমরা দেখি গুপ্তার বউ গীতাঞ্জলি ঘুম থেকে উঠে দুধ নিচ্ছে। সে মনে করে তার স্বামী হয়তো বা মর্নিং ওয়াকে গেছে, কিন্তু তখনই কলোনির কিছু মানুষজন গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে গুপ্তাজি কোথায়, আর তখন গীতাঞ্জলি বুঝতে পারে যে গুপ্তাজি আজকে মর্নিং ওয়াকে যায়নি। এখানে জানালা দিয়ে বাইরে গাড়ি দেখতে পেয়ে গীতাঞ্জলি বুঝতে পারে যে রেখার মেয়ে জয়া এসেছে। গুপ্তার মেয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই বিয়ে ছিল, মাথায় অনেক কাজের প্রেসার, যার জন্যই গীতাঞ্জলি বারবার গুপ্তাকে ফোন করছিল, কিন্তু গুপ্তা কোনো মতেই ফোন ধরছিল না, যার জন্যই গীতাঞ্জলি এখানে গুপ্তাকে একটি ভয়েস SMS পাঠায়। আর অন্যদিকে দেখা যায় রেখা আর তার 2 মেয়ে গুপ্তার ফোন বাচ্চার জন্য গুপ্তার ফোন খুঁজছে, আর এরপরে সুষমা সেই ফোন পেয়ে যায়। তারা এখানে গীতাঞ্জলির ভয়েস SMS চেক করে। তারা জানতে পারে গতকাল রাতে গীতাঞ্জলির সঙ্গে গুপ্তার অনেক ঝগড়া হয়েছিল। অন্যদিকে দেখা যায় জয়া তার শ্বশুর বাড়িতে বলে না আসার কারণেই সকাল সকাল তার শ্বশুর এখানে তাকে ফোন করে অনেক বকাঝকা করে আর বাসায় আসতে বলে, কিন্তু জয়া বলে হুট করে তার মা অনেক অসুস্থ হয়ে গেছে, যার কারণে সে এখন আসতে পারবে না। তখনই হুট করে সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে, আর জয়া অনেক ভয় পেয়ে যায়। তখনই এখানে ওই পুলিশ তার পরিচয় দিয়ে বলে, আমার নাম মাহেশ্বরী, আমাকে চিনতে পারোনি নাকি, আমি তোমার ছোটবেলার ক্লাসমেট। এখানে এই পুলিশ অফিসারটি গীতাঞ্জলির ছোট ভাইও ছিল, আর এখন মাহেশ্বরী লোকাল পুলিশ স্টেশনের অফিসার। আসলে মাহেশ্বরী আগে জয়াকে অনেক পছন্দ করত, যার কারণেই সে এখানে তার সঙ্গে দেখা করতে আসে। আসলে আজকে গুপ্তার মেয়ে হেমার বিয়ের জন্য বাড়িতে প্রোগ্রাম রাখা হয়েছে, যার জন্যই মাহেশ্বরী জয়া আর তার পুরো পরিবারকে ইনভাইট করতে আসে। আর তখনই গীতাঞ্জলি জোরে জোরে মাহেশ্বরীকে ডাকতে থাকে, আর সিন কাট হলে আমরা রাত্রেবেলা দেখতে পাই পুরো প্রোগ্রাম সেট করা হয়ে গেছে, কিন্তু গুপ্তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর অন্যদিকে দেখা যায় জয়া, সুষমা আর রেখা তাদের প্ল্যান সাকসেস করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। জয়া তখন কথায় কথায় তার মায়ের কাছে 5 লক্ষ টাকা ধার চায়, কারণ IVF করার জন্য তার এই টাকাটার খুব প্রয়োজন। কিন্তু জয়া এই কথা তার মাকে বলে না, শুধুমাত্র টাকাটাই চাই। অন্যদিকে গুপ্তার বাড়িতে তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজনও চলে এসেছে, কিন্তু গুপ্তার কোনোই খোঁজ নেই, যার জন্যই গীতাঞ্জলি এখানে বেশ চিন্তায় থাকে। এদিকে সুষমা আর তার 2 মেয়ে গুপ্তাজিকে নালাতে ফেলে দেওয়ার উদ্দেশ্যেই তাকে কাঁথা দিয়ে মোড়াতে শুরু করে, কিন্তু এখানে গুপ্তাজির ওজন বেশি হওয়ার কারণে গুপ্তাজিকে টেনে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হচ্ছিল, যার জন্য সুষমা আর জয়ার মধ্যে বেশ ঝগড়াও হয়। তখনই হুট করে সুষমার হাত থেকে কম্বলটি ফসকে যায়, আর তখনই গুপ্তাজি নড়াচড়া করতে শুরু করে। এখানে সুষমার কথা তারা বিশ্বাসই করতে চায় না, কিন্তু
হুট করেই গুপ্তাজির চোখ খোলে আর এইটা দেখে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে। আসলে এখানে মাথায় আঘাত লাগার কারণে গুপ্তা শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল, মারা যায়নি। এখানে রেখা গুপ্তাজির হাত পা এবং মুখ বেঁধে দেয় যাতে তার জ্ঞান ফিরলেও পালাতে না পারে। আর অন্যদিকে সুষমা গীতাঞ্জলির সঙ্গে গুপ্তার ফোন থেকে বারবার কথা বলছিল SMS এ। আর এরপর যখন জায়া ফোন চেক করে সে জানতে পারে গতকাল রাতে রেখাই গুপ্তাকে ডেকে এনেছিল তার বাসায়, তাও আবার মদ খেতে খেতে তাস খেলার জন্য। জায়া তখন রেগে গিয়ে বলে, এত বড় একটা কলোনিতে তুমি ডাকার জন্য শুধুমাত্র গুপ্তাকেই পেয়েছিলে? তখনই মন খারাপ করে রেখা বলে, কি করব, কলোনির কোনো মেয়ে মানুষই আমার সঙ্গে কথা বলে না, তারা শুধু চাই আমি এই বাড়ি বিক্রি করে যেন চলে যাই। আর 25 বছর থেকে আমি একাই আছি, যার জন্যই গুপ্তাকে ডেকেছিলাম। এই কথা শুনে জায়া তখন বলে, আচ্ছা তাই নাকি? 25 বছর ধরে তুমি যদি একাই থাকো তাহলে সুষমা কোথা থেকে আসলো? ওর বাবাকেও তুমি এই তাস খেলার জন্যই ডেকেছিলে নাকি? আসলে সুষমা জায়ার সৎ বোন, কিন্তু সুষমার বাবাকে এইটা শুধুমাত্র রেখাই জানতো, আর কেউ জানতো না। এখানে সুষমা আর জায়া যখন রেখাকে সত্য বলার জন্য জোরাজুরি করে তখন রেখা বলে ওয়াইন শপ থেকে রেখা 5 লক্ষ টাকা তুলেছিল, আর সেই ওয়াইন শপেরই অ্যাকাউন্টেন্ট ছিল গুপ্তাজি। সে এটা দেখে ফেলে আর রেখাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আর যদি সে মালিককে বলে দিত তাহলে তার চাকরি চলে যেত। যার জন্যই গুপ্তাকে বোঝাতে সে তাকে বাসায় ডেকেছিল। কিন্তু গুপ্তা বাসায় আসার পর আমার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে আর হুট করেই এই দুর্ঘটনা ঘটে যায়। এখানে 5 লক্ষ টাকা তোলার কথা শুনে তারা দুই বোন বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে কেন সে 5 লক্ষ টাকা তুলেছে, কিন্তু রেখা কিছুই বলে না। যেটা শোনার পর জায়া রেগে মেগে বাড়ি থেকেই চলে যাচ্ছিল। এটা দেখে রেখা বারবার বলতে থাকে সে জুয়াতে টাকা জিতেছে আর এই টাকা সে আবারও রেখে দেবে। কিন্তু এখানে সবচাইতে বড় সমস্যা হলো গুপ্তা এখনো বেঁচে আছে, আর কোনো জীবিত মানুষকে নালাতে তো আর ফেলা যায় না। এখানে রেখা জায়াকে থামানোর জন্য জায়াকে 5 লক্ষ টাকাও দিতে চায়, যার জন্য জায়াও আর কোথাও যায় না। তারা এখানে গুপ্তাকে হাত পা মুখ বেঁধে রান্নাঘরে ফেলে রাখে। এখানে সকাল হলে গীতাঞ্জলির ফোনে একটি SMS আসে গুপ্তার ফোন থেকে। সেখানে গুপ্তা বলে সে বিয়েতে আসতে পারবে না, যা করার তুমি একাই করে নাও। এইটা দেখে গীতাঞ্জলি মনে করে সুষমার বাজে নজর এই বাসায় পড়েছে, যার কারণে তার স্বামী গায়েব হয়ে গেছে। আসলে 5 বছর আগে সুষমা একটি পার্কে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিসিং ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল, আর এরপর সে অনেক ভাইরাল হয়ে যায়। যার জন্যই কোনো উপায় না পেয়ে কলোনিওয়ালাদের সামনে রেখা নাটক করে সুষমাকে জায়ার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়েও সুষমা থেমে থাকে না, জায়ার স্বামীর সঙ্গে ভিডিও করতে শুরু করে। আর এরপর সিন বর্তমানে আসলে দেখা যায় গুপ্তাকে লম্বা সময় ধরে ঘুম পাড়ানোর জন্য সুষমা তাকে কাশির ওষুধ খাওয়াচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় গীতাঞ্জলি তাদের বাড়িতে চলে আসে। এখানে সে বলে সে তার মেয়ের বিয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে, আর এটা দেখে তো তারা তিনজন বেশ ভয় পেয়ে যায়। আসলে এখানে গীতাঞ্জলি সন্দেহ করছিল হয়তোবা গুপ্তা রেখার বাড়িতেই আছে, যার কারণেই সে চেক করার জন্য গিয়েছিল। গীতাঞ্জলি এখানে রেখার কাছ থেকে ঠান্ডা পানি চায়, আর সে বারবার বাড়ির ভেতরে ঢোকার সুযোগও খুঁজছিল। সে কোনো মতে এখানে বাড়ির ভেতরে তো ঢোকে আর সবকিছু চেক করারও চেষ্টা করে। গীতাঞ্জলি এখানে গুপ্তার গায়ে লাগানো সেই তেলের গন্ধও পায়। এখানে গীতাঞ্জলি বারবার ওয়াশরুমে ঢোকার বাহানা করছিল, কিন্তু রেখা তাকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে হেমা চলে আসে। সে বলে তার শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে, তারা হয়তোবা জেনে গেছে যে পাপা গায়েব হয়ে গেছে। এখানে বাড়িতে আসার পর গীতাঞ্জলি তার ভাই মাহেশ্বরীকে বলছিল আমি জানি ওই রেখার বাড়িতেই তোর দুলাভাই আছে, কারণ আমি গুপ্তাজির শরীরে যে তেল মালিশ করা হয় সেটার গন্ধ পেয়েছি। কিন্তু মাহেশ্বরী এটা বিশ্বাস করতে চায় না। সে বলে তুমি শুধুমাত্র সন্দেহের বশে ওই বেচারীদের উপর সন্দেহ করছো। কিন্তু মাহেশ্বরী তার বোনের কথা ফেলতে পারে না। সে এখানে লুকিয়ে লুকিয়ে রেখার বাড়িতে আসে। অন্যদিকে দেখা যায় রেখা, সুষমা আর জায়া গুপ্তার বডিকে লুকানোর জন্য টানতে টানতে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। বেল বাজলে জানালা দিয়ে এখানে জায়া মাহেশ্বরীকে ভয় দেখায়, আর সে কথায় কথায় মাহেশ্বরীকে নিয়ে তাদের পুরনো স্কুলে চলে যায়। সেখানে মাহেশ্বরী জায়াকে বলে গুপ্তা আসলে ওর বইয়ের সঙ্গে ঝগড়া করে গায়েব হয়ে গেছে, এতে চিন্তার কোনো কারণ নেই। আর এরপরেই আমাদের জায়ার পাস্ট দেখানো হয়। সেখানে দেখা যায় মানাসের বিয়ের জন্য প্রস্তাব এসেছিল জায়ার বান্ধবী রাতির জন্য, আর জায়া সেখানে বেড়াতে গিয়েছিল।
গিয়েছিল। জয়া এখানে রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর রুটি বানাচ্ছিল, আর ঠিক সে সময় মানস এসে পেছন থেকে তাকে ধরে ফেলে। আর এইটা যখন সবাই দেখে নেয় তখন অনেক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কিন্তু অন্যদিকে মানসের মা জয়ার হাতের এমন সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি বানানো দেখে জয়াকে মানসের জন্য পছন্দ করে নেয়। আর এইভাবেই মহেশ আর জয়ার বিয়ে হয়ে যায়, যার কারণে বেচারা মাহেশ্বরীও এখানে বেশ কষ্ট পায়। এখানে মাহেশ্বরী আর জয়া যখন ঘোরাফেরা করে বাড়িতে আসে তখন এসে দেখতে পায় মানস এসেছে। এখানে মানসকে দেখে জয়া বেশ ভয় পেয়ে যায়। আর এরপর মানস যখন বাড়ির ভেতরে আসে সে রেখার মিথ্যা অসুস্থতার কথাও জানতে পারে। এখানে কোনো মতে কান্নাকাটি করে রেখা নিজের জামাইকে সামলে নেয়, কিন্তু মানস তখন চলে যাওয়ার বদলে সেখানে চিকেন খেতে চায় আর বসে বসে তাস খেলার আবদার করে। রাতের বেলা মানস এখানে টয়লেট মনে করে সেই স্টোর রুমের দরজা খুলছিল যেখানে গুপ্তাকে লুকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে দেখা যায় ধীরে ধীরে গুপ্তার জ্ঞান ফিরে আসছিল। আর এদিকে সময় মতো রেখা, সুষমা আর জয়া মিলে মানসকে থামিয়ে দেয়। সেই দিন রাতেই দেখা যায় রেখা লুকিয়ে লুকিয়ে কাউকে ফোন করে বলছে গুপ্তা এখনো বেঁচে আছে আর তার মেয়েরাও সব সত্য জেনে গেছে। ঠিক তখনই সেই স্টোর রুমের দরজা অটোমেটিক লক হয়ে যায় আর গুপ্তা ভেতরেই ফেসে যায়। ঠিক ওই দিন রাতেই ব্ল্যাকমেল করে গুপ্তার বাড়িতে কেউ ফোন করে আর টাকা চাই। পরের দিন সকালে মানস গুপ্তার ছেলের সঙ্গে কথা বলছিল, তখন গুপ্তার ছেলে বলে তার বাবা কিডন্যাপ হয়ে গেছে আর সেই কিডন্যাপার 5 লক্ষ টাকা চেয়েছে। এই কথা শোনার পর মানস এখানে রেখা, সুষমা আর জয়াকে এসে বলে দেয়। আর এরপর মহেশ্বরী যখন আসে তখন হেমা সবকিছু বলে দেয় যে গতরাতে একটি আননোন নাম্বার থেকে ফোন এসেছিল আর তার বাবার বদলে 5 লক্ষ টাকা চেয়েছে। তখনই গীতাঞ্জলি বলে ওই বুড়োর দাম আবার 5 লক্ষ টাকা হবে নাকি, একটু দরদাম করে কমাতে পারোনি? হেমা এখানে এটাও বলে আজকে রাত 2টার সময় কলোনির ডাস্টবিনের কাছেই এই টাকা ফেলে যেতে বলেছে। মাহেশ্বরী তখন জিজ্ঞেস করে যে ফোন করেছিল সে কি মেয়ে ছিল নাকি পুরুষ? হেমা তখন বলে আওয়াজ অনেক ধীরে ছিল যার কারণে সে ঠিকভাবে বুঝতে পারেনি। এখানে গীতাঞ্জলি আবারও মাহেশ্বরীকে বলে আমি তোকে বলছি এটা নিশ্চয়ই রেখা আর ওর মেয়েরাই করেছে। তখন মাহেশ্বরী বলে ওরা কেন এমনটা করবে? এটা শুনে গীতাঞ্জলি বলে তুই একবার ভেবে দেখ না, এত বছর পর ওর জামাই কেন এই বাড়িতে এসেছে? নিশ্চয়ই ওই টাকা নিতে এসেছে। এখানে মাহেশ্বরীও চিন্তায় পড়ে যায়, কারণ রেখাকে নিয়ে এই কলোনিতে বিভিন্ন ধরনের কথা রটানো আছে। শুক্রবার মারা যাবার পরে নাকি রেখা মালগাড়ি থেকে মেয়েদের নাইট ড্রেস চুরি করে বিক্রি করত আর এরপর সে যুবক যুবক ছেলেদের জন্য টিফিন চালু করেছিল। এখানে কলোনির মানুষরা মনে করত সে খাবারের আড়ালে ড্রাগসের বিজনেস করত। এমনকি রেখা নাকি এরপর নিজের বাড়িতে একটি ক্যাফে খুলেছিল, যে ক্যাফেতে যুবক থেকে বুড়ো সবাই নাকি টিকিট কেটে টাকা দিয়ে রেখার বাড়িতে অশ্লীল অশ্লীল ভিডিও দেখত। এমনকি মানুষরা তো এটাও মনে করে রেখা নাকি যাদেরকে ফাঁসিয়েছে তাদের অনেকেই নাকি আর বাড়ি ফিরে যায়নি। তারা মনে করে রেখা তাদেরকে মেরে তার ফুলের বাগানের নিচে দাফন করে দিয়েছে। আর রেখা এসব কিছু করেছে কারণ সুকুমার মরার পর তার মাথায় অনেক ঋণের বোঝা ছিল। এখানে সুষমা, রেখা আর জয়ার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তারা একে অপরকেই সন্দেহ করতে থাকে কে টাকা চেয়েছে। অন্যদিকে দেখা যায় মাহেশ্বরী কলোনির সিসিটিভি ফুটেজ চেক করছে। সে দেখতে পায় গুপ্তা কলোনির বাইরেই যায়নি আর একটু পরেই সেখানে জয়া চলে আসে। এখানে মাহেশ্বরী জয়াকে বলে আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি গুপ্তা কলোনির বাইরে যায়নি, সে ভেতরেই রয়েছে। এটা শুনে বেচারি জয়া তো অনেক ভয় পায়। সে ভয়ে ভয়ে মাহেশ্বরীকে বলে তাহলে একটা কাজ করলেই তো পারো, সব বাড়িতে তল্লাশি চালাও, তাহলেই তো গুপ্তাজিকে পাওয়া যাবে। তখন মাহেশ্বরী বলে কিন্তু এটার জন্য তো সার্চ ওয়ারেন্ট লাগবে। আর এরপর রাত্রে 2টা বেলায় কথা মতো হেমা আর তার মা মিলে সেই ডাস্টবিনের কাছে টাকা রাখতে যায় আর সেখানেই মাহেশ্বরী ছদ্মবেশ ধরে লুকিয়েছিল। অন্যদিকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে রেখা এখানে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল আর এখানে জয়া যখন এইটা দেখতে পায় সেও লুকিয়ে তার মাকে ফলো করছিল আর জয়াকে দেখে ফলো করছিল সুষমা। আর এরপর দেখা যায় তারা একে
এক এক করে সেই ওয়াইন শপে এসেছে। এখানেই আমরা একটি বয়স্ক লোককে দেখতে পাই যার নাম মাধব, আর এই লোকটি অন্য কেউ নয়, সুষমার বাবা ছিল। এখানেই আমরা জানতে পারি সুকুমারের মৃত্যুর পর নাকি এই মাধবী লুকিয়ে লুকিয়ে রেখার বাড়িতে যাতায়াত করত, আর এইভাবেই একদিন সুষমার জন্ম হয়ে যায়। কিন্তু এই কথা রেখা ছাড়া কেউই জানতো না, যার কারণে কলোনির সব মহিলারা নিজেদের স্বামীর সঙ্গে সুষমার চেহারা মিলিয়ে মিলিয়ে দেখত। আর ছোটবেলায় এই জন্যই রাগ করে সুষমা তার বান্ধবী হেমার সামনের দুইটি দাঁতও ভেঙে দিয়েছিল, আর এরপর গুপ্তা নিজের মেয়ের সামনের দুটি দাঁত সোনার লাগিয়েছিল। এখানে রেখা যখন সুষমাকে তার বাবার কথা বলে, সুষমা অনেক অবাক হয় আর তার বাবাকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। তখন মাধব বলে সে আসলে দেশের একজন সিক্রেট এজেন্ট, যার জন্যই সে তার পরিবারকে স্যাক্রিফাইস করেছে। এখানে রেখা টাকা বের করে মাধবকে দিচ্ছিল, তখনই জয়া জিজ্ঞেস করে এটি কিসের টাকা, আর এরপর রেখা সব সত্য বলে দেয়। যেদিন গুপ্তার এই কাণ্ডটি হয়েছিল 5 লাখের অর্ধেক টাকা রেখা সেই দিনই মাধবকে দিয়েছিল, আর এরপরেই গুপ্তা ধরতে পেরেছিল যে রেখা চুরি করেছে। জয়া যখন রেখাকে জিজ্ঞেস করে তুমি এই লোকটিকে কেন এতগুলো টাকা দিচ্ছ, তখন রেখা বলে সে রিটায়ারমেন্টের টাকা আর এই টাকা মিলে মাধবকে টাকা এই জন্য দিচ্ছে যাতে করে সে তার 2 মেয়ের জন্য একটি এজেন্সি খুলতে পারে। আর এরপরে জয়া মনে করে হয়তোবা কিডন্যাপিং করার সেই টাকাগুলো রেখা আর মাধবী চেয়েছে, কিন্তু এখানে মাধব বলে সে টাকা চায়নি। জয়া তখন বলে আচ্ছা যদি পুলিশ ধরতে পারে তখন পুলিশের ডান্ডা যখন পড়বে তখন এমনি সত্যি বেরিয়ে আসবে। জয়ার এই কথা শুনে মাধব অনেক রেগে যায় আর নিজের ব্যাপারে সমস্ত সত্য বলে দেয়। সে বলে সে কোনো সিক্রেট এজেন্ট নয়, একজন ফ্রড। সে রেখার কাছ থেকে এই টাকাগুলো নিচ্ছিল কোনো এজেন্সি খোলার জন্য নয়, নেপাল পালিয়ে যাওয়ার জন্য। রেখা মাধবের এই কথাগুলো শুনে অনেক অবাক হয়, কারণ রেখাও এই সব কিছু জানতো না। এখানে যখন রেখা টাকা দিতে মানা করে দেয় তখন মাধব নিজের মেয়ের গলাতে ছুরি ধরে আর টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় ডাস্টবিনের পাশে ছদ্মবেশে লুকিয়ে থাকা মাহেশ্বরী ঘুমিয়ে পড়েছে আর কিডন্যাপার সেই টাকাগুলো নিয়েও চলে গেছে। এদিকে সুষমা, জয়া আর রেখা বাড়িতে চলে আসে। তিনজনেরই অনেক মন খারাপ, কিন্তু সুষমা এখানে অনেক রেগে যায়। সে এখানে গুপ্তাকে খুলে দিচ্ছিল, কিন্তু জয়া তাকে গিয়ে আটকায়। সুষমা তখন নিজের মায়ের ওপর রেগে গিয়ে বলে তুমি কেমন মেয়ে মানুষ, যার তার সঙ্গে বাচ্চা নিয়ে নাও। এখানে 3 মা মেয়ের মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল, আর ঠিক তখনই দেখা যায় গুপ্তার জ্ঞান ফিরে এসেছে। এখানে তারা 3 জন মিলে গুপ্তাকে থামানোর অনেক চেষ্টা করে, আর এই হাতাহাতির মধ্যেই সেই ফুলের বাসটি পড়ে যায়। যেই ফুলের বাসের মধ্যে গীতাঞ্জলি পূজা করা একটি নারিকেল রেখে দিয়েছিল। যা এখানে সেই নারিকেলটি দিয়েই গুপ্তার মাথায় মারে, আর গুপ্তা আবারও অজ্ঞান হয়ে যায়। এখানে এইসব শব্দ শুনে মানসও ঘুম থেকে জেগে যায়। সে এসে মনে করে ঘরের ভেতরে হয়তোবা জয়া মাহেশ্বরীর সঙ্গে রয়েছে, কারণ এখানে জয়ার কাপড়ও ছিঁড়ে গিয়েছিল। সে এখানে জয়াকে অনেক বাজে বাজে কথা শোনাতে থাকে, আর এইবার জয়ার যেন সমস্ত ধৈর্যই ভেঙে যায়। এখানে জয়া জুতা পেটা করতে করতে মানসকে বাড়ির বাইরে বের করে দেয়। এমনকি সে এটাও বলে তোর বাচ্চা কেন হচ্ছে না জানিস, কারণ তোর পরমাণু বন্ধ রয়েছে, আর আমি যে তোর টেস্ট করিয়েছি তুই এতটাই বোকা সেটাও টের পাসনি। এমনকি জয়া এখানে সুষমার সঙ্গে ভিডিও বানানো নিয়েও মানসকে অনেক কথা শোনায়। জয়া এখানে মানসের সমস্ত কাপড় চোপড় নিয়ে এসে তাকে দেয়, আর এরপর কলোনির সমস্ত মানুষজনের সামনে জুতা পেটা করতে করতে তাকে বাড়ির বের করে দেয়। আর এরপর সে বলে এখানে বাড়ির ভেতরে আসার পর জয়া অনেক খাবার খাচ্ছিল। তখনই সুষমা বলে আমি সত্যি বলছি দিদি, আমার দুলা ভাইয়ের সঙ্গে কোনো কিছুই নেই, শুধুমাত্র ভিডিও ভাইরাল হচ্ছিল জন্যই আমি ভিডিও করছিলাম। আর এরপর জয়া বলে কালকে সকালেই আমাদের গুপ্তাকে সেই নালার ভেতরে ফেলে দিয়ে আসতে হবে। পরের দিন সকালে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন রেখা যখন জানালা বন্ধ করতে যায় সে দেখতে পায় গুপ্তা হাত মুখ বাঁধা অবস্থাতেই তার বাড়িতে পৌঁছে গেছে। মাথায় আঘাত লাগার কারণে এখানে গুপ্তার তেমন কিছুই মনে নেই, তবে যেই ব্লাউজ দিয়ে গুপ্তার মুখ বাঁধা ছিল সেটাই হলো রেখার ফেমাস স্লিভলেস ব্লাউজ। এই ব্লাউজটি দেখে মাহেশ্বরী সহ সবাই বুঝতে পারে এই সবকিছু রেখাই করেছে। অন্যদিকে দেখা যায় রেখা আর তার 2 মেয়ে মিলে বাড়ি থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলছে, কিন্তু ঠিক তখনই গীতাঞ্জলির ফোন থেকে গুপ্তা রেখাকে ফোন করে আর হুমকি দিতে থাকে। এখানে গুপ্তা রেখাকে বলে তুমি আর তোমার মেয়েরা মিলে আমার সঙ্গে কি করেছো আমি সবকিছুই বুঝতে পেরেছি, একবার ভেবে দেখো তো আমি যদি মাহেশ্বরীকে
তোমাদেরকে এই সবকিছু বলে দিই, তোমাদের তো জেলের হাওয়া খেতে হবে। রেখা তখন গুপ্তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে টাকা নেয়নি বা ইচ্ছে করেও তাকে বন্দি করেনি, কিন্তু গুপ্তা তার কথায় কানই দেয় না। সে বলে, আমি শুধুমাত্র একটি শর্তেই রাজি হতে পারি। সে বলে, তুমি এই বাড়ি আমার নামে করে দিয়ে এই কলোনি ছেড়ে চলে যাবে। এমনকি গুপ্তা এখানে এটাও কবুল করে নেয়। অনেক বছর আগে রেখার সাইবার ক্যাফেতে যেই হামলা হয়েছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না, গুপ্তাই করিয়েছিল। সেটা তো শুধুমাত্র ট্রেলার ছিল, ফিল্ম তো এখনো বাকি রয়েছে। অন্যদিকে আজকে রাতেই হেমার শ্বশুর বাড়িতে একটি প্রোগ্রাম রাখা হয়েছিল। যেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বাড়ি থেকে সবাই চলে যায়, কিন্তু গুপ্তা যায় না। এদিকে রেখা তার দুই মেয়েকেই চলে যেতে বলে আর বলে, আমি জেলে চলে যাব, তবুও এই বাড়ি গুপ্তার নামে করব না। কিন্তু এখানে সুষমা আর জায়া বাড়িতে যায় না। জায়া তখন বলে, আমাদের আলাদা আলাদা নয়, একসঙ্গে মিলে এই বিপদের সঙ্গে লড়াই করতে হবে। এরপর জায়া নতুন একটি প্ল্যান করে। সে গিয়ে গুপ্তাকে নিজের বাড়িতে আসার দাওয়াত দিয়ে আসে। আর এখানে আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় 25 বছর আগে এই কলোনিতে রেখার নামে যে সব বদনাম ছড়ানো হয়েছিল, আসলে সেই সবকিছুই মিথ্যে ছিল। শুরু থেকেই গুপ্তা রেখার দিকে কুনজর দিয়ে রেখেছিল, আর সেই মানুষদের মনে রেখার বিরুদ্ধে এমন বাজে বাজে কথা ছড়িয়েছিল। আর এটারই সুযোগ নিতে চাই এবার এরা তিনজন। সিন কাট হলে আমরা দেখতে পাই রেখা, জায়া আর সুষমা নাইট ড্রেস পরে খুব সুন্দর করে সেজেছে। এরপরে গুপ্তা আসে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। এখানে গুপ্তা যখন 3 মা মেয়েকে এমন অবস্থায় দেখে সে অনেক অবাক হয়। আর এরপরে জায়া তাকে জুস খেতে দেয়। এখানে গুপ্তা ভয় পাচ্ছিল এরা তিনজন মিলে ওকে খুন না করে ফেলে, যার জন্যই সে তাদের ভয় দেখানোর জন্য বলে, তোমরা যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো বা আমি আমার বাড়িতে না পৌঁছাই তাহলে কিন্তু খবর হয়ে যাবে, কারণ আমি আগেই একটি চিঠি লিখে এসেছি তোমাদের বিরুদ্ধে। আর ওই চিঠি যদি মাহেশ্বরী পাই তাহলে বুঝতেই তো পারছো। এখানে গুপ্তা রেখার বেডরুমে যায় আর এরপর তাদের তিনজনকে ডান্স করতে বলে। এখানে তারা সবাই ডান্স করে আর এরপর গুপ্তা তার শরীরে তেল মাসাজ করতে বলে। তারা তিনজন এটাও মেনে নেয়। আসলে এখানে সুষমা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কিছু ভিডিও করছিল, আর তারা গীতাঞ্জলি আর মাহেশ্বরীকেও SMS করে দিয়েছিল। ডান্স করতে করতে এখানে সুষমা অনেকগুলো সেলফি নিয়ে নেয়, আর তখনই গুপ্তা বুঝতে পারে এরা তিনজন গুপ্তাকে ফাঁসাচ্ছে। যা এখানে গুপ্তাকে হুমকি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করো না, সমস্ত কিছু রেকর্ড হয়ে গেছে আর এই ভিডিও সুষমার সোশ্যাল হ্যান্ডেলে আপলোড দিয়ে দেব। তখনই সেখানে গীতাঞ্জলি আসে। গীতাঞ্জলিকে দেখে এখানে গুপ্তা অনেক ভয় পায় আর সে বলে সে ইচ্ছে করে এখানে আসেনি, এরাই ডেকে নিয়ে এসেছে। তখন গীতাঞ্জলিও বলে, ওরাই তো আমাকে SMS করেছিল যে তোমার স্বামী এখানে পড়ে আছে, এসে নিয়ে যাও, কি হয়েছে তোমার? এখানে গুপ্তা রেখার মেয়েদেরকে বাজে বাজে কথা বলছিল আর তাদেরকে হুমকিও দিচ্ছিল। তখনই রেখা বলে, আমার মেয়েদের ব্যাপারে যদি আর একটা বাজে কথা বলেছিস তাহলে সেটাই সত্যি করে দেব যেটা তুই ছড়িয়েছিস। আমার ফুলের বাগানের নিচে তোকে দাফন করে ফেলবো, তাও আবার জীবিত। এখানে সুষমা আর জায়া বলে, আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে গিয়েছিস তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এখানে গুপ্তা বলে, আমি সবাইকে বলে দেব ওই রাতে রেখাই আমাকে ডেকেছিল। আর এরপর রেখা হাত ধরে গুপ্তাকে টেনে নিয়ে যায় আর বলে, সমাজের মানুষ আমাকে অনেক বাজে মনে করে, কিন্তু তোমার এই ভিডিও দেখার পর তোমাকেও নিশ্চয়ই ভালো মনে করবে না। এখানে গুপ্তা বলে, যদি এই ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও বদনাম হবে, কারণ তোমরা তিনজন তো নাইটটি পরে আছো। এই কথা শুনে রেখা সহ জায়া আর সুষমা অনেক জোরে জোরে হাসতে থাকে। এখানে জায়া বলে, যেই সমাজের মানুষরা আমাদের সম্মানই করে না সেই সমাজে ভিডিও ভাইরাল হলেই কি আর না হলেই কি, আমাদের কিছুই যায় আসে না। আর এরপর গীতাঞ্জলি গুপ্তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাহেশ্বরীও এখানে আসল কাহিনী বুঝতে পেরেছিল। এই ঘটনার কয়েক মাস পরের সিন দেখানো হয়। এখানে জায়া, রেখা আর সুষমা মিলে টিভি দেখছিল। সেখানে একটি ক্রাইম শোতে গুপ্তার মেয়ে হেমা এসেছিল। সেখানে এইটা রিভিল হয় হেমা অন্য আরেকটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু পরিবারের চাপে সে বিয়েতে রাজি হয়, কিন্তু বিয়ের দিন সে পালিয়ে চলে আসে। যখন শোয়ের হোস্ট জিজ্ঞেস করে বাড়ি থেকে পালিয়ে আসা নতুন জীবনের জন্য আপনি টাকা কোথায় পেয়েছেন, তখন হেমা বলে সে 5 লক্ষ টাকা গুছিয়ে রেখেছিল। আর এই কথা শুনে হেমা, রেখা আর জায়া বুঝতে পারে গুপ্তার কিডন্যাপিং এর টাকাটা আসলে তার মেয়ে হেমাই নিয়েছে। যেটা জানার পর তারা তিনজন এখানে অনেক হাসাহাসি করে। সিনেমার শেষে দেখা যায়
রেখা, জয়া আর সুষমা শাড়ি পরে সোসাইটির ভেতরে ডান্স করছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে এই সিনেমার মাধ্যমে আমাদেরকে এইটা দেখানো হয়েছে একজন বিধবা মেয়ের জীবনে কতটা খারাপ পরিস্থিতি আসে, সমাজের মানুষেরা তাদেরকে কতটা নিচু চোখে দেখে, বিশেষ করে পুরুষ জাতি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।